তো যাই হোক, ওকে, যাই হোক, সবাই আশা করি ভালো আছেন। তাহলে আমরা আমাদের ক্লাসে ঢুকে যাব। আজকে আমরা জানবো যে আমাদের জীবনে যে ক্লাসটি আছে সেটা হচ্ছে, দেখেন, আজকে আমরা গুরুত্বপূর্ণ একটা ক্লাস শিখতে যাচ্ছি। ট্রেডিং জীবনে কি মানি ম্যানেজমেন্ট এবং রিস্ক ম্যানেজমেন্ট আপনার জন্য কি খুব একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। যদি আপনি এই জিনিসটা যদি ভালো করে আপনারা শিখতে পারেন, দেখবেন যে আপনাদের লাইফ আর কিচ্ছু অভাব হবে না। যদি এই জিনিসটা ভালো করে শিখতে পারেন, সেটা কি ট্রেনিং জীবনে মানি ম্যানেজমেন্ট ও রিস্ক ম্যানেজমেন্টটা আপনি কিভাবে, হ্যাঁ, এটাকে আমরা কন্ট্রোল করব, কিভাবে এটাকে নিয়ন্ত্রণ করব, বিষয়টা বুঝতে পারছেন? দেখেন, আমি এটা নিয়ে বলি তাহলে আপনারা বুঝতে পারবেন। এই যে আছে না ট্রেডিং, এই ট্রেডিং হচ্ছে এমন একটা ক্ষেত্র যেখান থেকে, হ্যাঁ, আপনার লাভ এবং আপনার ক্ষতি এই দুটাই কি একত্রিত ভাবে অলমোস্ট সবসময় মানে একত্রিত থাকে, সোজা কথা। ওকে, আচ্ছা। এখন কথা হচ্ছে, যদি আপনারা সঠিকভাবে মানি ম্যানেজমেন্ট এবং রিস্ক ম্যানেজমেন্টটা যদি করতে পারেন, মানি ম্যানেজমেন্ট এবং রিস্ক ম্যানেজমেন্ট, হ্যাঁ, ছাড়া কি ট্রেডিং এর, হ্যাঁ, দীর্ঘমেয়াদে আপনি এখানে মানে অ্যাক্টিভ থাকাটা আপনার জন্য কঠিন হয়ে যাবে। বিষয়টা বুঝতে পারছেন? যার ফলে কি হবে, যার ফলে যারা সফল ট্রেডার তারা কি এই দুইটা বিষয়কে সব চাইতে গুরুত্বপূর্ণ দেয় এবং এটাকে ফলো করে। কথা বুঝতে পারছেন? এখানে তাহলে আজকে আমরা জানবো যে কিভাবে আমরা মানি ম্যানেজমেন্ট এবং রিস্ক ম্যানেজমেন্টটাকে নিয়ন্ত্রণ করব বা কন্ট্রোল করব, এটা আমরা জানবো। দেখেন, প্রথমত আমরা একটু মানি ম্যানেজমেন্ট নিয়ে কথা বলবো, মানি ম্যানেজমেন্টের এই বিষয় নিয়ে আমরা কথা বলবো। এখন মানি ম্যানেজমেন্টের কিছু কৌশল আছে, কিছু কৌশল অবলম্বন আছে, এটাকে আপনারা কিভাবে এটাকে আপনি রাখবেন। দেখেন, প্রথমত কথা হলো, আপনার যে পুঁজি বা আপনার যে ফান্ড, এইটাকে আপনার কি করতে হবে, এটা হচ্ছে ট্রেডিং এর একটা মূল লক্ষ্য। কেন? কারণ শুধুমাত্র এটা দিয়ে যে লাভ করা এরকম না, হ্যাঁ, বরং আপনার যে মূল পুঁজি আছে না, আপনার যে মূল ব্যালেন্স আছে না, এটাকে সেফ রাখা। হ্যাঁ, কেন? কারণ কখনোই পুরো মূল যে ফান্ড আছে এটা ঝুঁকির মধ্যে কখনোই ফালানো যাবে না। কখনো ঝুঁকির মধ্যে কি করানো যাবে না, এটাকে ফালানো যাবে না। হ্যাঁ, আপনি যতটুকু প্রফিট করছেন আপনি ওই প্রফিটের রিস্কটা নিয়ে মার্কেটে ট্রেড করেন, কিন্তু নিজের মূল ফান্ড কখনোই মার্কেটে ঝুঁকির মধ্যে ফালানো যাবে না। ওকে, এরপরে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে লট। আপনি লট সাইজটাকে কিভাবে মার্কেটে নিয়ন্ত্রণ করবেন, লট সাইজটা কিভাবে মার্কেটে নিয়ন্ত্রণ করবেন, সেটা হচ্ছে আমরা দেখা যায় একেবারে আমরা বড় লট সাইজ নিয়ে আমরা মার্কেটে ট্রেড করলে আমাদের লাভ বেশি হয় এবং বেশি হতে পারে বা হয়, এটা আমরা জানি। কিন্তু একই সঙ্গে আপনার ক্ষতির সম্ভাবনাও মার্কেটে থেকে যাবে। তার মানে কি, আপনার যত বড় লট সাইজ ইউজ করেন না কেন, মার্কেট যদি ফেভার আসে আলহামদুলিল্লাহ ভালো প্রফিট হবে। মার্কেট যদি আপনার বিপক্ষে চলে যায় তাহলে আপনার বড় ধরনের কি হবে, আপনার লসের ক্ষতির সম্মুখীন হবেন, নিজের ফান্ডটাকেও, আপনার যে মূল পুঁজি আছে এটাকে হারাই ফেলবেন। তাহলে কি করতে হবে, তাহলে আপনার অ্যাকাউন্টের ব্যালেন্স অনুযায়ী, আপনার অ্যাকাউন্টের ব্যালেন্স অনুযায়ী, হ্যাঁ, আপনাকে উপযুক্ত যে লট সাইজ আছে এটাকে নির্ধারণ করতে হবে। তাহলে এখন কিভাবে করবেন, এটা আমি গত পূর্বে ক্লাসে আপনাদেরকে করে আসছি যে আপনার লট সাইজটা কিভাবে ইউজ করবেন, কতটুকু ইউজ করবেন আমি বলে আসছি আপনাদেরকে। ওকে, আরেকটা হচ্ছে, আমরা যে ভুলটা করি, আমরা ট্রেডে অতিরিক্ত লিভারেজ ব্যবহার করি, এটা ঠিক না। অতিরিক্ত লিভারেজ ব্যবহার করা ঠিক না। কেন? কারণ আপনার যদি বেশি লিভারেজ ব্যবহার করলে মানে আপনার লাভের সম্ভাবনাও যদি বাড়ে, হ্যাঁ, সাথে সাথে কি ঝুঁকিটাও আপনার বহু গুণ বেড়ে যাবে। হ্যাঁ, তাই কি আপনাকে কম লিভারেজ নিয়ে আপনার জন্য ট্রেড করাটা একেবারে বুদ্ধিমানের কাজ। কথা বুঝতে পারছেন? আর এখানে আরেকটা জিনিস হচ্ছে, আমরা যখন মার্কেটে থাকি বা আমরা যখন ট্রেড করি, এখানে এটা হচ্ছে আমাদের লাভ লসের একটা বিষয় দেওয়া আছে, আমাদের লাভ লসের একটা বিষয় দেওয়া আছে। এখন এই যে আমরা যে মার্কেটে লাভ এবং লস করি, হ্যাঁ, এই লাভ লসের ভিতরে আমাদের কিছু প্রবলেম তৈরি হয়। সেটা কি? সেটা হচ্ছে
আমরা যখন লাভ ক্ষতি নির্ধারণ করতে, তখন আমাদের প্রতি ট্রেডে আমাদের লাভ এবং ক্ষতি এই রিস্ক রেওয়ার্ড কমপক্ষে, হ্যাঁ, আমাদের 1:2 রাখা উচিত। অর্থাৎ আপনি যদি $10 রিস্ক নেন, আপনি যদি মার্কেটে $10 রিস্ক নেন, তাহলে আপনাকে কমপক্ষে $20, হ্যাঁ, লাভের সম্ভাবনা মার্কেটে তৈরি করতে হবে এবং থাকতে হবে। বিষয়টা বুঝতে পারছেন? আবারও কথা রিপিট করতেছে, এটা আমাদের মূল একটা প্রবলেম। আপনি যদি প্রতি ট্রেডে আপনার লাভ এবং ক্ষতি, হ্যাঁ, এই দুটোকে রিস্ক টু রেওয়ার্ড কমপক্ষে 1:2 অর্থাৎ রাখা উচিত। ঠিক আছে? অর্থাৎ কি, আপনি যদি মার্কেটে $10 মানে রিস্ক নেন, $10 লসের টার্গেট নেন, তাহলে কমপক্ষে আপনাকে $20 লাভের কি সম্ভাবনা থাকতে হবে, তৈরি করতে হবে, মেন্টালি তৈরি করতে হবে যে আমি $10 রিস্ক নিই, তাহলে কমপক্ষে আমি $20 প্রফিট করবো। বিষয়টা বুঝতে পারছেন? আর এখানে আমাদের আরেকটা যেটা হয়, আমাদের যে ইমোশন, এই যে আমাদের যে ইমোশন যেটা আছে, এটা মারাত্মক একটা জিনিস। হ্যাঁ, আপনি যতক্ষণ না ইমোশনটাকে কন্ট্রোল করতে পারবেন, ততক্ষণ মার্কেটে আপনি যতই বড় ফান্ড নিয়ে আসেন না কেন, আপনি ফান্ডটাকে ধরে রাখতে পারবেন না। কথা বুঝতে পারছেন? তাহলে আপনাকে অবশ্যই কি করতে হবে, আপনার ইমোশনটাকে কন্ট্রোল করা শিখতে হবে। তাহলে এখন হচ্ছে দেখেন, এই যে ইমোশনটা, এটা হচ্ছে ট্রেডিং এর একটা আবেগ প্রবণ হয়ে পড়ে এবং বড় অঙ্কের একটা ঝুঁকি যখন নিলে ক্ষতির সম্ভাবনা কিন্তু বাইরে যায়। এখন কিভাবে দেখেন, আপনি মার্কেটে $10 লস করছেন, এখন আপনার কথা হলো যে আমার 10 তো লস হয়ে গেছে, এটা রিকভারি করতে হবে। এখন আপনি এই মেন্টালি নিয়ে যখন মার্কেটে ট্রেড করতে গেছেন, তখন দেখা যায় আপনার লট সাইজের যে ভলিউমটা আছে না, এটা অনেক বড় হয়ে যায়, তখন আমরা রিস্কটাও বাইরে যাই। তখন দেখা যায় আমরা ফান্ডটা এক পর্যায়ে থাকে না, ফান্ডটা জিরো হয়ে যায়। আমরা 10 লস করছেন, থাক না, আজকে 10 লস হয়েছে, কালকে রিকভারি করবো, সমস্যা কি? পরশু দিন রিকভারি করবো, সমস্যা কি? বিষয়টা বুঝতে পারছেন? এই জন্য সবার আগে যে কাজটা করতে হবে, ইমোশন কন্ট্রোলের ভিতরে আপনার পরিকল্পনা ছাড়া আপনি কোনো ট্রেড করাটা আপনার জন্য একেবারে ঠিক না। আপনি যখন মার্কেটে ট্রেড করতে আসবেন, এই ট্রেড করা আসার জন্য আপনাকে কি করতে হবে, আপনাকে আগে পরিকল্পনা করতে হবে। পরিকল্পনা করে তারপরে মার্কেট আপনার ট্রেড করবেন, তাহলে দেখবেন কি মার্কেটে ইজিলি ভাবে আপনি এখান থেকে প্রফিট গেইন করতে পারবেন। বিষয়টা বুঝতে পারছেন? ওকে। পাশাপাশি আমাদের আরেকটা বিষয় আমরা জানবো, সেটা হচ্ছে, আমরা একটু আগে কি নিয়ে কথা বললাম, একটু আগে আমরা এখান থেকে মানি ম্যানেজমেন্ট নিয়ে কথা বললাম। ওকে, এবার আমরা জানবো রিস্ক ম্যানেজমেন্ট কিভাবে কন্ট্রোল করতে হয়। তাহলে আসেন আমরা এটা সম্বন্ধে একটু জানি। দেখেন, এখন রিস্ক ম্যানেজমেন্টের ভিতরে আপনাকে প্রথমত যে জিনিসটা আপনার ভিতরে থাকতে হবে, সেটা হচ্ছে আপনার এখান থেকে ওকে, এইখানে যে জিনিসটা আপনার থাকতে হবে সেটা হচ্ছে যে এই যে আমাদের স্টপ লস, এই যে স্টপ লস, এটাকে আপনি কিভাবে এটা মার্কেট আপনি ইউজ করবেন। ওকে, দেখেন, আমরা যখন মার্কেটে ট্রেড করি, আমরা প্রতি ট্রেডে স্টপ লস যখন সেট করা অত্যন্ত কি আমাদের জন্য একেবারে জরুরি। কেন? এটা নিয়ে কিন্তু শিল্পী ম্যাম গত ক্লাসে আপনাদেরকে বলেছিল। হ্যাঁ, স্টপ লসটা এতটাই গুরুত্বপূর্ণ যে এটা যদি আপনি ইউজ যদি না করেন, তাহলে আপনার ফান্ডটাকে ধরে রাখতে পারবেন না। এক পর্যায়ে দেখবেন ফান্ডটা খালি হয়ে যাবে, মার্কেটে আপনার উল্টা দিকে গেল। এই জন্য এটা আপনাকে বড় ধরনের অ্যাক্সিডেন্ট থেকে, বড় ধরনের ক্ষতির হাত থেকে আপনাকে স্টপ লস আপনাকে রক্ষা করবে, মানে সে আপনাকে সেভ করবে। বলা হয় যে আপনার ট্রেডিং এর রিস্কটাকে, আপনার ট্রেডিং এর আপনার ঝুঁকি থেকে রক্ষা করবে আপনার স্টপ লস। কথা বুঝতে পারছেন? তাহলে এই যে আমরা এক ট্রেডে কত পার্সেন্ট কত পার্সেন্ট আমরা ঝুঁকি নিব বা নিব না, কোনটা? দেখেন,
আপনারা যখন ট্রেডিং করেন তখন আপনার ক্যাপিটালের সর্বোচ্চ, আপনার ব্যালেন্সের সর্বোচ্চ, হ্যাঁ, 1 থেকে 2% বেশি কখনোই আপনি রিস্ক নিবেন না, কখনোই না। 1 থেকে 2% বেশি এবং না নেওয়াটাই আপনার জন্য বুদ্ধিমানের কাজ ভাই। আমরা তো এই কথাগুলো বারবার আপনাদেরকে বলি, কিন্তু আপনারা শুনেন না। আর এটা আপনাকে ধারাবাহিক ভাবে দীর্ঘ সময় ধরে টিকে থাকা, মানে মার্কেটে অ্যাক্টিভ থাকার জন্য, মার্কেটে টিকে থাকার জন্য আপনাকে সহযোগিতা করবে, যদি আপনি এই এটাকে যদি কন্ট্রোল করতে পারেন। আপনার ফান্ডের 1 থেকে 2% আপনার রিস্ক নেবেন, পার্সেন্টেজ দিয়ে বাই করে ফেলান, এই অনুযায়ী আপনি মার্কেটে ট্রেড করবেন। কথা বুঝতে পারছেন যে আপনি প্রতিটা এন্ট্রিতে এতটুকু রিস্ক নেবেন। ওকে, এরপরে দেখেন আমাদের আরেকটা যেটা আছে, এটা হচ্ছে, হ্যাঁ, ড্রাইভার সিফিকেশন যে বিষয়টা আছে, এখানে বহুমুখী একটা বিষয় দেওয়া আছে, হ্যাঁ, বা মুখীকরণ একটা বিষয় দেওয়া আছে। এটা কি? এটা হচ্ছে আমরা যখন সম্পূর্ণ মূলধন মানে মূল ব্যালেন্স একটা নির্দিষ্ট কারেন্সি পেয়ারে, হ্যাঁ, অ্যাসেট ক্লাসে আমরা বিনিয়োগ কি করতে পারি, আমরা বিনিয়োগ করতে করি না, হ্যাঁ, বরং এটা কি বিভিন্ন ট্রেডিং এর ইনভেস্টমেন্ট আপনি কি করতে পারবেন, বিনিয়োগ করতে পারবেন। মানে এটা কিভাবে, যেমন ধরেন আমি তো এখানে যাই, ধরেন আপনি এটা হচ্ছে গোল্ড, দেখেন এখানে গোল্ড আছে, এখানে ইউরো আছে, দেখেন আমি এখানে যাই, এই দেখেন এখানে কিন্তু ফরেক্স এর সকল কারেন্সি আছে। এখানে জিবিপি আছে, দেখেন আপনি কি ধরেন আপনি গোল্ডও ট্রেড করতেছেন, আপনি আমার জিপিপি কারেন্সিতে ট্রেড করতেছেন, এখানে দেখেন জিপিপি ইউএসডি আছে, জিপিওয়াই আছে, হ্যাঁ। মানে আমরা কি এক একটা কারেন্সিতে আমরা অনেকে আমরা ভাবি গোল্ডে ট্রেড করলে হয়তো অন্য কোনো কারেন্সিতে ট্রেড করা যায় না, না, আপনি গোল্ডও ট্রেড করছেন, পাশাপাশি অন্য কারেন্সিতে গিয়ে কি ট্রেড করতে পারবেন। কথা বুঝতে পারছেন? এটাকে বলা হয় ড্রাইভার, হ্যাঁ, সিফিকেশন বলা হয় এটাকে। বিষয়টা বুঝতে পারছেন? ওকে, এরপরে দেখেন এখানে আরেকটা যেটা আছে, এটা খুবই মোস্ট গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট। দেখেন আমরা এটা সম্বন্ধে জানলাম। ওকে, এবার হচ্ছে আমরা অপ্রয়োজনীয় ট্রেড থেকে আমাদের বিরত থাকাটা বুদ্ধিমানের কাজ, কিন্তু আমরা সেটা করি না। গতকালকে আমার একজন ক্লায়েন্টে করছে, আমি তাকে না করছি আপনারা ট্রেড করেন না, বরং সে ট্রেড করে আরো লস করছে, কিচ্ছু করার নাই। কথা বুঝতে পারছেন? এখন এই যে যে অপ্রয়োজনীয় ট্রেডটা আছে না, এটা হচ্ছে একাধিক ট্রেড করার পর আমাদের ভিতরে একটা ওভার কনফিডেন্স কাজ করে। আমরা একাধিক ট্রেড করার পর আমাদের ভিতরে ওভার কনফিডেন্স থাকলে তখন আর কি আমাদের কমিয়ে আনা আমাদেরকে শিখতে হবে মার্কেটে, যে আমার ওভার কনফিডেন্সে কি করা যাবে না, আমাকে মার্কেটে ট্রেড করা যাবে না। বিষয়টা বুঝতে পারছেন? আমাকে ট্রেড করা যাবে না, ওভার কনফিডেন্সে মার্কেটে কখনোই ট্রেড করা যাবে না। এটা যদি থাকে তাহলে নিজের ভিতরে কমায় নিয়ে আসেন। ওভার কনফিডেন্স ভালো না, মার্কেট ধরে রাখতে পারবেন না, টিকেও থাকতে পারবেন না। তাহলে কি করতে হবে, শুধুমাত্র আপনার যে উচ্চ সম্ভাবনার যে সেট আপ গুলো আছে সেগুলো অনুযায়ী আপনার ট্রেড করেন। বিষয়টা বুঝতে পারছেন? অপ্রয়োজনীয় ট্রেড থাকলে আপনার বড় ধরনের ক্ষতির সম্মুখীন হবেন। যখনই আপনারা ওভার ট্রেড করছেন, আপনারা নিজেরাই চিন্তা ভাবনা করে দেখেন না যে আপনার ফান্ডটা ধরে রাখতে পারছেন কিনা। আপনার ফান্ড আপনার কাছে নাই, ফান্ড জিরো করে ফেলছেন। তাহলে কখনোই ওভার কনফিডেন্সে ট্রেড করা যাবে না, যে আমার কাছে মনে হতেছে 100% মার্কেট যাবে, হ্যাঁ, কিন্তু মার্কেট বিপরীত মুখে চলে গেছে, এই কাজগুলো কখনো করবেন না। আমি আপনাদেরকে বলি না যে আমি যে সিগন্যাল গুলো প্রোভাইড করি স্ক্যাল্পিং করার জন্য, যদি আপনার কাছে বেটার মনে হয় আপনার ট্রেড ধরবেন, তাহলে ওই মুহূর্তে আপনার ট্রেড ধরার দরকার নাই, আপনার নেক্সট সিগন্যাল জন্য ওয়েট করেন। কথা বুঝতে পারছেন? আরেকটা জিনিস যেটা আপনাদেরকে সব সময় আমরা বলি, মিটিং এ বলি, ক্লাসে বলি, পার্সোনাল বলি, সব সময় বলি, ট্রেডিং এর একটা নোট ডাউন করেন। তো ট্রেডিং এর নোট ডাউন করলে আপনার লাভ কি? আপনি প্রতিদিন ট্রেডিং এ যদি প্রতিদিন নোট ডাউন করেন, ভাই আপনারা দেখি 50 100 200 টাকা লস করে আপনারা ইমোশনাল হারাই ফেলতেছেন, আপনার মার্কেটে নাই। ভাই এখানে যতগুলো ট্রেডার আছে কোন ট্রেডার বলতে পারবে না যে আমি এই মার্কেটে লস করি নাই। প্রত্যেকটা ট্রেডার লস করেই এখান থেকে শিখছে।
যেমন আমাদের এখানে একজন আছে পরশ ভাই, উনি হিউজ পরিমাণ মার্কেটে 3 থেকে 4 হাজার লস করছে গত 1 মাসে। এখন উনি ভালো প্রফিট করে, উনি ভালো সিগন্যাল প্রোভাইড করে এবং উনি নিজে প্রতিদিন অ্যানালাইসিস করে। তার মানে এই কনফিডেন্সটা উনি লস করে করে উনি শিখছে। আপনাদের মনে হয় আমি লস করে নাই? আমাদের শিবির ম্যাম লস করে নাই? সামিত ভাই লস করে নাই? সবাই লস করছে। কথা বুঝছেন? এই মার্কেটে আইসেই যে আপনি প্রফিট পাবেন বিষয়টা আবার এরকম না। আপনার লস থেকে আপনাকে শিখতে হবে। এই যে আপনি যে এন্ট্রি নিছেন, আপনি প্রতিটা ট্রেডে আপনি যখন এন্ট্রি নিছেন, এখানে কি কারণে আপনার ফান্ডটা লস হয়েছে, কি কারণে আপনার ফান্ডটা জিরো হয়েছে, আপনার কারণগুলো খুঁজে বের করে এটাকে একটা নোট ডাউন করেন। তাহলে সামনে যখন আপনি আবার ডিপোজিট শুরু করবেন, তখন কি হবে, তখন আপনার ভিতরে ওই ইমোশনালটা কাজ করবে এবং যে ভুলগুলো করছেন এগুলোতে কখন আপনি যাবেন না। বিষয়টা বুঝছেন? এই জন্য একটা কথা মাথায় রাখবেন, এই যে আমি যে আপনাদেরকে কথাগুলো যে আমি আপনাদেরকে বলতেছি, কথাগুলো মাথায় রেখেন, এক সময় কাজে লাগবে। এই যে দেখেন, মানি ম্যানেজমেন্ট যে রিস্ক ম্যানেজমেন্টটা আছে, হ্যাঁ, এটা ছাড়া ট্রেডিং করা মানে কি আপনার জীবনে কি অন্ধকারের জগতে পা দেওয়া। কথা বলছেন? অন্ধকারে পথ চলা। কি কি কারণে? মানি ম্যানেজমেন্ট এবং রিস্ক ম্যানেজমেন্টটা কি আপনার ছাড়া ট্রেনিং যারাই করবে তাদের একই কাহিনী হবে, অন্ধকারে চলে যাবে তারা। কথা বলছেন? এই জন্য কি করতে হবে, আপনাকে সঠিক একটা পরিকল্পনা, নিয়ন্ত্রণ, হ্যাঁ, ঝুঁকি মানে গ্রহণ এবং ট্রেনিং এর কি করতে হবে, আপনাকে ডিসিপ্লিন থাকলে আপনি অলমোস্ট দীর্ঘমেয়াদে আপনি সফলতা পাওয়ার একটা সম্ভাবনা আপনার কাছে থাকবে মার্কেটে। আর যখন এগুলো থাকবে না, তখন আপনি অধপতন হয়ে যাবেন, মানে আপনি ধ্বংসের দিকে চলে যাবেন। এই জন্য কি করতে হবে, তাই আপনার ইমোশন না, বরং কি করতে হবে, আপনার লজিক এবং স্ট্র্যাটেজির ভিত্তিতে আপনার ট্রেডিং করতে হবে এবং আপনার মূলধনকে সবসময় সেফ রাখতে হবে। আপনি ধরুন যুদ্ধ করতে গেছেন, এখন যুদ্ধ মধ্যে যে আপনি কি করবেন, আপনার যখন শত্রুদেরকে মারবেন, তখন কি আপনার সবসময় নিজেকে সেফ রাখবেন না? কেন? যেন আপনাকে কেউ যেন তীর বল্লা যেন এগুলো মারতে যেন না পারে, এই জন্য তো আর কি আপনি যুদ্ধের পোশাক গুলো পরে যাবেন, যেন আপনার গায়ে যেন এগুলো না লাগে। আপনি ধরেন বুলেট জ্যাকেট পরে গেছেন, যেন আপনার গায়ে যেন না লাগে। তেমনই ভাবে আপনার মূল ফান্ডটাকেও সেফ রাখতে হবে, যেন মূল ফান্ডের যেন কোনো ক্ষতি যেন না হয়। আপনি অল্প অল্প করে কিছু প্রফিট করেন, $50 প্রফিট করেন, ওই 50-এর রিস্ক নিয়ে মার্কেটে ট্রেড করেন। 50 50 প্রফিট করছেন, এখন ধরেন আপনি ধরেন 40 লস, তাহলে আপনি ক্লোজ করে দেন। আবার আস্তে আস্তে টুকি 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 আবার আস্তে আস্তে ফান্ড বড় করেন। ওরা মানে প্রফিটের উপরে দিয়ে আপনি মার্কেটে ট্রেড করবেন। আপনি কেনই বা আপনি মূল ফান্ডের উপর আপনি রিস্ক নিতে চান? এইগুলা করা যাবে না। যাই হোক, এটা আরো ট্রেডিং সাইকোলজি এবং ইমোশন কন্ট্রোল নিয়ে যখন ক্লাস হবে, তখন এটা আপনারা আরো সুন্দর ভাবে বিস্তারিত ভাবে আপনারা বুঝতে পারবেন। ঠিক আছে? আর আমাদের যে আগামী নেক্সট ক্লাস থাকবে, ওটার মধ্যে আমরা মার্কেট স্ট্রাকচার, হ্যাঁ, তারপরে মার্কেটের ট্রেডস, তারপরে হচ্ছে বুলিশ স্ট্যান্ড, বিয়ার স্ট্যান্ড, হ্যাঁ, সাইড স্ট্যান্ড, এগুলো নিয়ে আমরা কথা বলবো। এরপর আমরা হায়ার হাই লোয়ার লো, মানে হায়ার হাই হায়ার লো, লোয়ার হাই লোয়ার লো, আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। এরপরে আমাদের আগামী টপিকের ক্লাসে কি থাকবে একটু ধারণা দিয়ে দিচ্ছি। এরপর আমি ট্রেনিং দিয়ে টোটসটা আপনাদেরকে আরো ক্লিয়ার করে দিব। এরপরে মার্কেটে থাকবে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স থাকবে, মার্কেটে ব্রেক অফ স্ট্রাকচার থাকবে, ঠিক আছে, এবং 2 ধরনের মার্কেটে মুভমেন্ট হয় সেগুলো থাকবে। হ্যাঁ, ব্রেক অফ কনসলিডেশন থাকে, হ্যাঁ, ব্রেক অফ রিভার্সাল থাকে মার্কেটে। এইগুলো নিয়ে ইনশাল্লাহ আমরা সামনে কথা বলবো। ঠিক আছে? যেন আপনারা ভালো করে ধরতে পারেন। এরপরে নেক্সট ক্লাস থেকে আমরা আবার যাবো কি অর্ডার ব্লগের দিকে যাব। ঠিক আছে? এরপর আমরা ডিমান্ড জোন, সাপ্লাই জোন কোথায় থেকে কিভাবে হয়, এগুলো আমরা লাইভ মার্কেটে সরাসরি আমরা ইনশাল্লাহ করব। ওকে? আর আজকে যে বিষয়টা হবে, আমাদের আরেকটা আমরা টপিকস নিয়ে তো আলোচনা আমাদের রাখাটাই একেবারে উচিত, কারণ এটা হচ্ছে আমাদের ট্রেনিং বিল টোলস। ট্রেনিং বিল টোলসটা আমাদের ভালো করে জানা দরকার। এটা আপনারা একটু সবাই আহ একটু খেয়াল করেন, তাহলে আপনারা ইজিলি ভাবে বুঝতে পারবেন। কারণ এটা যদি আপনারা না বুঝেন, তখন আপনারা কিসের উপর আপনারা ক্লাস করবেন বলেন? ঠিক আছে? এই যে দেখেন, আমরা আচ্ছা আমাদের এগুলো তো দরকার নাই, আমরা এগুলো একটু মুছে ফেলাই, হ্যাঁ, তাহলে থাক, এগুলো সাইডেই থাক। দেখেন, এই যে যে প্রথমত দেখেন এইখানে আছে যে আহ ধরেন আমরা যে এখানে গেলাম, এখানে দেখেন, এখানে আছে কি আপনাদের ট্রেনিং গুলো কিভাবে ডাউনলোড করতে হয়, এটা আমি গত ক্লাসে, এবং ইন্টিগ্রেটর কিভাবে বের করবেন, এই টুলস গুলো কিভাবে বের করবেন, এটা আমি গতকালকে ক্লাস আপনাদেরকে ক্লিয়ার করে দিছি এবং দেখাইও দিছি সরাসরি স্ক্রিন শেয়ারে। হ্যাঁ, এখন দেখেন, আজকে আমরা যাবো কয়েকটা ট্রেন লাইনের সম্বন্ধে নাম জানবো এবং এটা কাজ কি, এটা একটা ধারণা নিব আমরা। ওকে? দেখেন,
এই যে যে আছে কি, দেখেন প্রথম যে টুলসটা, এটা হচ্ছে দেখেন আছে কি ট্রেন্ড লাইন। ট্রেন্ড লাইন, এই ট্রেন্ড লাইন এটার কাজ কি? এটা হচ্ছে মার্কেটের আপ ট্রেন্ড এবং ডাউন ট্রেন্ড বুঝার জন্য, ঠিক আছে? মানে হাই এবং লো কানেক্ট করে ট্রেড ধরা হয়। এটা এটাকে এটাকে ট্রেন্ড লাইন ইউজ করা হয়। এটা যেরকম ভাবে আপনি এবার আমার মার্কেটে আপনি উপরে নিতে পারবেন, আবার এবার নিচে আনতে পারবেন কার্ডের, ঠিক আছে? ওকে, একটু জাস্ট আমি একটু চার্টটা নিয়ে আসি। দেখেন এই ট্রেন লাইনটা কেন ইউজ করা হয়? ট্রেন লাইনটা কি ইউজ করা হয়? এটা হচ্ছে আপ টেন এবং ডাউন টেন, এই যে এইভাবে ইউজ করার জন্য এইভাবে দেয়, হ্যাঁ। অনেকে দেখে আবার এইভাবে ইউজ করে। বিষয়টা বুঝতে পারছেন? এটা কেন ইউজ করা হয় ট্রেন লাইনটা? আপ টেন এবং ডাউন টেন, হ্যাঁ, হাই এবং লো, এটাকে সংযুক্ত করে এখানে ট্রেড ধরা হয়। কথা বুঝতে পারছেন? তারপরের যেটা আছে এটা হচ্ছে রাই, হ্যাঁ, বা রে। এটা হচ্ছে একমুখী একটা লাইন তৈরি করে, এই রেটা একমুখী। এবার ধরলে পুরা মার্কেট একটা সমুদ্র ধরে। কথা বুঝতে পারছেন? হ্যাঁ? আবার এদিক দিয়ে ধরলে এটা পুরো একটা সমুদ্র একমুখী লাইন ধরবে এটা। এখন এটার কাজ কি? এটার কাজ হচ্ছে যে আপনার একদিকে মানে অসীম ভাবে মানে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স দেখায়, হ্যাঁ, রেটা। কথা বুঝতে পারছেন? ওকে, তারপরে কি আছে? ইনফ লাইন। ইনফ লাইনের কাজ কি? এটা হচ্ছে আপনাকে তর্থ লাইন বলা হয় এটাকে। ইনফ মানে কি? তর্থ, লাইন তো লাইনই। এখন দেখেন এটা কাজ হচ্ছে কি, মার্কেটের প্রাইস এবং টার্ম, হ্যাঁ, প্রাইস এবং টাইম সহ লাইন দেখায়। কথা বুঝতে পারছেন? এই যে এরকম ভাবে, এই যে এখানে দেখেন, এই যে এখানে প্রাইস এবং টাইম সহ এটা দেখাই। বিষয়টা বুঝতে পারছেন? আচ্ছা, এটা হচ্ছে অ্যাকাউন্টের এন্ট্রি বোঝার জন্য এটা মূলত ইনফ লাইনটা ইউজ করা হয়। তারপরে দেখেন এখানে আরেকটা আছে, এখানে সবগুলো তো আসলে একবার ড্রয়িং করে দেখানো যাবে না, আমি কয়েকটা মৌখিক বলে দেই। আর যেগুলো দেখানো দরকার আমি এগুলো আপনাদেরকে দেখাই, হ্যাঁ, তাহলে আপনি বুঝতে পারবেন। দেখেন এক্সটেন্ডিং লাইন, এটা হচ্ছে দুই দিকে মানে আপনাকে বাড়ানো একটা লাইন তৈরি করে, এটা দুই দিকে। কথা বুঝতে পারছেন? ওকে, এরপরে দেখেন আছে কি, এরপর আছে কি ট্রেন্ডের একটা কোণ আছে, এই যে ট্রেন্ডের কোণ যেটাকে বলা হয়, এটা ট্রেন্ড কোন। এখন এটার কাজ কি? এটা হচ্ছে ট্রেড কতটা শক্ত বা দুর্বল এটাকে বোঝার জন্য এটাকে ইউজ করা হয়। বিষয়টা বুঝতে পারছেন? তারপর আছে কি, এখানে আছে হরিজন্টাল লাইন। হরিজন্টাল লাইন, হরিজন্টাল লাইনের কাজ কি? এটা একদিকে অনুভূমিক একটা লাইন তৈরি করে, মানে বর্তমান প্রাইস লেভেল ধরে রাখার জন্য। এই যে এটা এরকম ভাবে কাজ করে, যেরকম বর্তমান এইভাবে কাজ করে হরিজন্টাল লাইনটা। বিষয়টা বুঝতে পারছেন? তারপরে আছে হরিজন্টাল রাই। হরিজন্টাল রায়ের কাজ কি? এটা কি উলম্ব লাইন বলা হয় এটাকে। এটাকে কি বলা হয়? উলম্ব লাইন বলা হয়। মানে সময় চিহ্নিত করার জন্য, ঠিক আছে, নিউজ সেশন এগুলোর জন্য এটাকে ইউজ করা হয়। এটাকে অল্প মানে পুরোটা এটা তো হচ্ছে হরিজন্টাল লাইনটা পুরো মার্কেটে স্ট্রাকচার করে ফেলে এরকম ভাবে। আর এটা হচ্ছে কি আপনার মার্কেটের অর্ধেক চার্ট নিয়ে আমরা কি মার্কেটে অ্যানালাইসিস করতে পারবেন। ওকে, তারপরে আছে কি এখান থেকে, তারপরে এখানে আছে আপনার দেখেন এখানে আছে আপনার ক্রস লাইন। এখানে আছে কি ক্রস লাইন, ঠিক আছে? আচ্ছা, এই ক্রস লাইনটার এটার নাম হচ্ছে ক্রস লাইন, ঠিক আছে? আমি বাংলাতে একটু বলে দিচ্ছি যে আপনার জন্য বুঝতে সহজ হয়। যে ক্রস লাইন আছে, তার আগে আরেকটা দেখেন আছে উলম্ব লাইন হচ্ছে এটা। আর আপনার আহ রাইতে বললামই, এটা হচ্ছে ক্রস লাইন। আচ্ছা, উলম্ব লাইনের কাজ কি এটা তো বললামই, যে এটা হচ্ছে মার্কেটের দেখেন এটা হচ্ছে মার্কেটের যেরকম ভাবে আপনি নিউজের জন্য আপনি মানে ইউজ করতে পারবেন। এটা নিউজের জন্য, নিউজের সময় যেন আমরা নিউজ সেশন এটা মার্ক করতে পারি যে দিকে এতটুকু মার্কেটে মার্ক হচ্ছে নিউজের। ওকে, আর এটা হচ্ছে যেহেতু ক্রস লাইন, এটা হচ্ছে ক্রস লাইনের কাজ হচ্ছে যে আপনাকে প্রাইস টাইম একসাথে দেখায়, হ্যাঁ, এরকম প্রাইস টাইম এই যেরকম একসাথে দেখাবে যেরকম ভাবে। কথা বুঝতে পারছেন? আচ্ছা, এগুলো আমি উঠা দিই, এগুলো দরকার নাই আমাদের। দেখেন এরপরে হচ্ছে আমাদের এখানে আরো কয়েকটা বিষয় আছে। দেখেন এখানে হচ্ছে আপনার এটাকে বলা হয় যে এখানে কয়েকটা চ্যানেল টুল আছে যেটা ক্যান্ডেল। এই যে এটা যে কাজগুলো করে,
হ্যাঁ, এটা হচ্ছে যে সমান্তরাল যে চ্যানেল আছে, সমান্তরাল যে চ্যানেল সেটা, এটা হচ্ছে ট্রেডের ভিতরে বাই এবং সেল, ট্রেডের ভিতরে বাই এবং সেল জোন বোঝার জন্য, ঠিক আছে, ইউজ করা হয়। এরপর হচ্ছে কি, এরপর এখানে আরেকটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের এগুলো তো আমাদের মোটামুটি দরকার। আচ্ছা, আমি এক কাজ করি, এটার আমি আপনাদেরকে কিছু পিডিএফ ফাইল আমি আপনাদেরকে দিয়ে দিই, তাহলে আপনাদের জন্য মনে হয় মেবি বুঝতে অনেকটা সহজ হবে। কারণ আমি যদি ধাপে ধাপে যদি আমি আপনাদেরকে এটা পুরোটা দেখাই, তাহলে ক্লাস লাগবে মিনিমাম 2 থেকে 3 ঘন্টা। দেখেন, এগুলো যদি পুরোটা আমি আপনাদেরকে দেখাই, তাহলে সবচেয়ে ভালো হবে। এটার নাম এবং এগুলো আমি যদি আপনাদেরকে দিয়ে দিই, তখন আপনার আমি টেলিগ্রাম গ্রুপে সবচেয়ে বেটার হবে আমি ডাইরেক্ট দিয়ে দিই, ঠিক আছে? তাহলে এখান থেকে আপনাদের নিতে একেবারে সহজ হয়ে যাবে। বিষয়টা বুঝতে পারছেন? হ্যাঁ, এখানে আপনি দেখেন, এখানে আছে লং পজিশন, শর্ট পজিশন, ফরসেট, এখানে সবকিছু দেওয়া আছে। হ্যাঁ, বার্স প্যাটার্ন আছে, এগুলো সবকিছু দেওয়া আছে। আপনারা এখান থেকে ওটা পড়বেন। এখানে টেক্সট, টেক্সট মানে কি, আপনি এখানে যখন কোনো কিছু লিখতে যাবেন তখন আর এটা হচ্ছে কি, আমরা যখন কোনো ছবি অ্যাড করবেন চার্টের ভিতরে, তখন আপনি অ্যাড করতে পারবেন, ঠিক আছে? আর এটা হচ্ছে দেখেন ব্রাশ। হ্যাঁ, এবার আছে আপনার এরো মার্ক আছে, এরো আছে। হ্যাঁ, এরো মার্ক আপ আছে, ডাউন আছে, ঠিক আছে, রেক্টাঙ্গেল আছে, এরপর হচ্ছে কি পার্ট আছে। হ্যাঁ, এগুলো আপনারা সবকিছু আপনারা এখান থেকে এটা পড়বেন। এগুলা পড়লে আপনারা ইজিলি ভাবে বুঝতে পারবেন। কথা বুঝতে পারছেন? একেবারে সুন্দর ভাবে এটা আপনারা ইউজ করতে, যে ফিবোনাচি টোলস, ফিবোনাচি টোলস এর কাজ কি, সেটআপ কি, এইগুলো আমি আপনাদেরকে দিয়ে দিব। এগুলো কোনটার কি নাম, শুধু আপনারা এত জানা থাকেন, তাহলে আপনাদের জন্য বুঝতে একেবারে সহজ হয়ে যাবে। ওকে, তাহলে আমাদের মূল আলোচনা এই পর্যন্ত ছিল আজকের ক্লাস।